আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ক্লাসে দেখব ইংলিশ সেন্টেন্স মিনিং ইন বাংলা, মানে হচ্ছে ইংলিশ সেন্টেন্সের অর্থ কী। তো চলুন আমরা গুগল ট্রান্সলেটরে দেখে আসি সেন্টেন্সের অর্থগুলো কী কী। সবচেয়ে বহুল প্রচলিত অর্থটি হচ্ছে বাক্য, আর সাথে বেশ কয়েকটি অর্থ রয়েছে: কারাদণ্ড, দণ্ডাদেশ, দণ্ডাজ্ঞা, নির্ধারণ, শাস্তিদান, মত, দণ্ডাদেশ দেয়া, দণ্ডিত করা, দণ্ডবিধান করা। তবে আমি পূর্বেই বলেছি সবচেয়ে প্রচলিত অর্থটি হচ্ছে বাক্য। চলুন আমরা দুর্বলদের মাস্টার ইংলিশ বুক, এই বইটি থেকে এই বিষয়টি আমরা আরও বিস্তারিত একটু জানি সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী কী। সেন্টেন্সের শাব্দিক অর্থ বাক্য। ইংলিশ সেন্টেন্স মিনিং ইন বাংলা, ইংরেজি বাক্যের অর্থ বাংলায় কয়েকটি থাকলেও বাক্য অর্থটি সবচেয়ে ব্যবহারযোগ্য আলোচনার বিষয়। সেন্টেন্স বা বাক্য কাকে বলে? দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। এখানে লক্ষ্য করার বিষয়টি হচ্ছে দুই বা ততোধিক শব্দ সমষ্টি, দুই বা দুইয়ের অধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার, মানে হচ্ছে কোনো মানুষের, বক্তা হচ্ছে যে কথাটা বলে, তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বলা যাবে। তার মানে হলো অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। আমরা এই বিষয়টি দিয়ে বুঝলাম যে একাধিক শব্দ সমষ্টি একত্রিত হয়ে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাহলে এটা সেন্টেন্স বা বাক্য হবে, আর যদি মনের ভাব প্রকাশ না করে তাহলে এটা সেন্টেন্স বা বাক্য হবে না, যদিও একাধিক শব্দ সমষ্টি একত্রিত হয়। এরকম যদি বলে আমাকে দিয়ে বাস গাড়ি যায়, আসলে এটা কিন্তু হয় না, মনের ভাব প্রকাশ করে না। আমাকে দিয়ে বাস গাড়ি যায় না, আমি বাস গাড়ি দিয়ে যাই। যদি এইরকম অর্থ না মিলে তাহলে এটাকে কিন্তু বাক্য বলা যাবে না। তারপর আরও একটি কন্ডিশন, একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক নিয়ম বজায় রেখে সাজাতে হবে। মানে হচ্ছে বাক্য বানানোর জন্য, বাক্য গঠন করার জন্য যে শব্দটা যেখানে বসানো দরকার ওখানে বসাতে হবে। মানে ভার্বের জায়গায় ভার্ব, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট। কোথায় সাবজেক্ট বসবে, কোথায় অবজেক্ট বসবে, এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে ক্লাসগুলো দেখতে থাকলে পরিষ্কার হয়ে যাবেন। আর তাছাড়া হচ্ছে যদি আপনার সময় থাকে বাসা বাড়িতে, আপনি এই মাস্টার ইংলিশ বুক, এই বইটি আপনারা গুগলে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে এই বইটি যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল তাদের জন্য এই যে এই বইটি, কিন্তু যারা মোটামুটি ইংরেজিতে অ্যাডভান্স অথবা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনারা ইংরেজিতে জ্ঞান রাখেন, আসলে এই বইটি আপনাদের জন্য না। একেবারেই যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি কিছু বোঝেন না, তাদের জন্য। আচ্ছা, আমরা এই বিষয়টি পরিষ্কার হলাম যে সেন্টেন্স কাকে বলে। এবার আসা যাক সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে প্রধানত দুই প্রকার, অর্থের দিক থেকে, গঠনের দিক থেকে। অর্থের দিক থেকে কিভাবে এবং গঠনের দিক থেকে কিভাবে, এটা আমরা আরও যখন সামনে যাব বিষয়গুলো আরও ভালোভাবে ক্লিয়ার হব। অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। আমরা এখানে অর্থের দিক থেকে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গঠনের দিক থেকে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে উক্ত বইয়ের শেষের অধ্যায়গুলোতে আলোচনা করা হবে। সো বুঝতেই পেরেছেন, এখানে অর্থের দিক থেকে সেন্টেন্স শুধু এটা নিয়ে আলোচনা করা হবে। অর্থের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, অপারেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। আশা করি আপনারা এই বাংলাটি দেখেই বুঝতে পেরেছেন এবং সাথে এখানে উদাহরণ রয়েছে। তবে বর্ণনামূলক বাক্য যেটা অ্যাসার্টিভ, এটা বুঝতে অনেক সময় একটু জটিলতার সৃষ্টি হয় অনেকের কাছে। তবে তাদের জন্য আমি বলবো এই অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হলো যদি কোনো সেন্টেন্স এই 4টার মধ্যে না পড়ে, প্রশ্নবোধকেও পড়লো না মানে ও ইন্টারোগেটিভ না। অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে 6টা: আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব। যদি এই 6টা বোঝায় তাহলে এটা অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর অপারেটিভ হচ্ছে প্রার্থনাসূচক বাক্য, মানে আপনি কারোর জন্য দোয়া করলেন, এরকম বাক্য। আর বিস্ময়সূচক বাক্য, হঠাৎ করে আশ্চর্য হয়ে যাওয়া, বা আমরা বৃষ্টি আসলে বলি না ওহ বৃষ্টি চলে আসলো,
এই জাতীয় কথাগুলো হচ্ছে বিস্ময়সূচক বাক্য। সো কোনো বাক্য যদি এই চারটার মধ্যে না পড়ে ইন্টারোগেটিভ থেকে শুরু করে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে না পড়ে, তাহলে ওটাকে আপনি ধরে নিতে পারেন ও বর্ণনামূলক বাক্য। আর যদি আপনি বর্ণনামূলক বাক্য এভাবেই নর্মালি বুঝেন, সো তাহলে আপনার জন্য আর ওই টিক্সটা প্রয়োজন নেই। সো আপনারা এখান থেকে উদাহরণগুলো একটু পড়ে নেবেন, পড়ে নিলে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি আশা করব আমার এই ক্লাসটি কন্টিনিউ করবেন এবং আমি এই বইটি থেকে এক্সপ্লেন করব, এবং আমার এই ভিডিও কোর্সটিও সম্পূর্ণ যারা একেবারে ইংরেজিতে দুর্বল শুধু তাদের জন্য, যারা অ্যাডভান্স লেভেলের জ্ঞান রাখেন তাদের জন্য না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।